पूजिता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना। আজ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাসে আমি প্রথম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। স্মৃতি সুরম্য পথ পেরিয়ে আমরা অতীতের কাছে পৌঁছে যাই তখন আমাদের স্মৃতিপটে থাকা মধুর অনুভূতিগুলি অতীতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এই পর্বে অতীতের স্মরণ হয়ে ওঠে প্রাসঙ্গিক। আজকে সেই নিয়েই আলোচনা করব, অতীত স্মরণ। ইতিহাস যেমন সত্যের কাহিনী, তেমন ইতিহাস ঐতিহ্যেরও কাহিনী। এই ঐতিহ্যবাহী ইতিহাস বংশ পরম্পরায়, যুগ পরম্পরায়, প্রজন্মের পর প্রজন্ম প্রবাহিত হতে থাকে। এই সঞ্চালিত ইতিহাসের প্রবাহমান ধারার উপাদানগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। এই উপাদানগুলির মধ্যে প্রথমেই আসি জনশ্রুতির কথায়। জন অর্থাৎ জনগণ, শ্রুতি অর্থাৎ শ্রবণ। জনগণের মুখে এবং জনগণের কানে শোনা, জনগণের মুখে বলা, জনগণের কানে শোনা এবং জনগণের মধ্যে সঞ্চালিত এই ইতিহাস কিভাবে একটা ইতিহাসের উপাদান হয়ে উঠতে পারে তারই প্রমাণ দেয় জনশ্রুতি। জনশ্রুতি হচ্ছে মৌখিক ঐতিহ্যবাহিত একটি ইতিহাস সাহিত্য। জনশ্রুতির কতগুলি ধাপ রয়েছে, তা হলো পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা ও স্মৃতিকথা। প্রাগৈতিহাসিক যুগে, অর্থাৎ যে সময় ইতিহাসের কোনো লিখিত উপাদান ছিল না, সেই সময়ে অপরিণত বুদ্ধির মানুষ যেসব ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকেই বলা যায় পৌরাণিক কাহিনী বা মিথ। এখানে আমি পৌরাণিক কাহিনীর দুটো উদাহরণ দেখিয়েছি, তা হলো বাইবেলের নোয়ার নৌকার গল্প এবং অসুর দমনে দেবী দুর্গার আবির্ভাব। ঐতিহাসিক বিয়ারলেইন তার প্যারালাল মিথ গ্রন্থে পৌরাণিক কাহিনীর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, পৌরাণিক কাহিনী হলো এমন বিষয় যা জিন পরম্পরায় মানুষের মধ্যে লিপিবদ্ধ থাকে। তিনি এখানে পৌরাণিক কাহিনীর কতগুলো চরিত্র বা বৈশিষ্ট্যকেও তুলে ধরেছেন। যেরকম পৌরাণিক কাহিনীর মধ্যে একটা উত্তরাধিকারের প্রভাব থাকে, পৌরাণিক কাহিনীতে প্রাগৈতিহাসিক কিছু বিবরণ লুকিয়ে থাকে, পৌরাণিক কাহিনী সাধারণত সামাজিক বিধিনিয়মের কথা বহন করে, পৌরাণিক কাহিনীর মধ্যে অতীন্দ্রিয়বাদ বা অলৌকিক বিষয়বস্তুর প্রাধান্য থাকে অনেক বেশি। পৌরাণিক সাহিত্য সাধারণত পুরাণ কেন্দ্রিকই হয়ে থাকে। এমনকি পশু পাখির ওপরেও এখানে মনুষ্যত্ব, দেবত্ব আরোপ করা হয়। রূপকথাও এখানে প্রাধান্য পায়, ধর্মতত্ত্বও এখানে গুরুত্ব পায়। পৌরাণিক কাহিনীর গুরুত্ব নির্ণয় করলে দেখা যায় যে পৌরাণিক কাহিনীর মধ্যে কিছু সীমাবদ্ধতা তো রয়েইছে, কারণ পৌরাণিক কাহিনীর মধ্যে ঘটনার অতিরঞ্জন, বিকৃতি কিংবা ধারাবাহিকতা এইসব ক্ষেত্রে কিছু অভাব লক্ষ্য করা যায়। তাহলেও পৌরাণিক কাহিনীর কিছু গুরুত্বও রয়েছে। যেরকম পৌরাণিক কাহিনী বিজ্ঞানপূর্ব যুগের কিছু ঘটনার অনুসন্ধানে সাহায্য করে। উদাহরণ প্রসঙ্গে বলা যায় যে গ্রিসে ট্রয়ের যুদ্ধের কথা পৌরাণিক কাহিনী থেকে জানা গিয়েছিল। অনেক প্রাচীন রাজবংশের তালিকাও পৌরাণিক কাহিনী থেকে জানা যায়। পৌরাণিক কল্পকাহিনী সৃষ্টি হওয়ার পরবর্তীকালে মানব সমাজে যখন কিছু কিছু ইতিহাসবোধ জেগে উঠতে শুরু করেছে, তখন থেকেই কিংবদন্তির পথ চলা শুরু। কিংবদন্তি বা লেজেন্ড বলতে বোঝায় লোকমুখে প্রচলিত বীর নায়ক অবতার চরিত্র, বিশিষ্ট ব্যক্তিত্ব যারা একসময় জীবিত ছিলেন তাদের অতিমানবীয় বীর গাথা বা বীর কাহিনী। এই রকমই কতগুলি কিংবদন্তি চরিত্রের উদাহরণ হলেন গ্রিক যোদ্ধা হারকিউলিস, প্রমিথিউস, ভারতীয় মহাকাব্যের রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, এছাড়াও গোপাল ভাঁড়, রবিনহুড ইত্যাদি চরিত্র। কিংবদন্তি হলো ইতিহাসের অপক্ষ ফসল, যেখানে বিষয় আর কল্পনার মিলবন্ধন ঘটেছিল। আধ্যাত্মিক পরি ভূত প্রেতের কাহিনী, সন্ন্যাসী ফকির পীরের কথাও কিংবদন্তির অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও বীর নায়কের জীবন কথা, যেসব চরিত্রগুলো অতীতে জীবিত ছিল বলে তার ঐতিহাসিক প্রমাণ মেলে, তাদের জীবন কথা কিংবদন্তির মূল উপজীব্য। আসল ঘটনার সঙ্গে অতিরঞ্জিত অনেক কথা, অতিমানবীয় অনেক বিষয় যুক্ত থাকে। এইসব কারণেই দেখা যায় যে বাস্তব চরিত্রের ওপর অনেক ক্ষেত্রেই দেবত্ব আরোপিত থাকে। কল্পনার মিশ্রণও কিংবদন্তিতে লক্ষণীয়।
এবারে দেখব কিংবদন্তির গুরুত্বগুলিকে। কিংবদন্তি সীমাবদ্ধভাবে হলেও ইতিহাসের তথ্যসূত্রের সন্ধান দেয়। কিংবদন্তি নীতিশিক্ষা দান করে এবং সেই সাথে কিংবদন্তি মানব মনে আনন্দ দানও করে। লোককথা বা ফোক টেলস বলতে সাধারণভাবে বোঝায় লোকমুখে বংশপরম্পরায় প্রচলিত এক প্রকার কাল্পনিক গল্প ও লৌকিক সাহিত্যকে। লোককথার কতগুলি উদাহরণ প্রসঙ্গে বলা যায়, যেরকম বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, জ্যাকব ও উইলহেম গ্রিমের সংকলিত সিন্ড্রেলা এবং দ্য ফ্রগ প্রিন্স, আরব্য রজনীর আলিবাবা ও 40 চোর, রিচার্ড জনসন প্রকাশিত টম থাম্ব ও দৈত্য ইত্যাদি গল্পগুলি। লোককথার বৈশিষ্ট্যগুলো আলোচনা করা যাক। লোককথার প্রকৃত পরিচয় অনেক সময় পাওয়া যায় না। লোককথা সাধারণভাবে অলিখিত অবস্থাতেই পাওয়া যায়, পরে সেগুলি সংগৃহীত হয়ে বইয়ের আকারে লিপিবদ্ধ রূপ গ্রহণ করে। এভাবে লোককথা হয়ে ওঠে শিশু সাহিত্যের একটা নিদর্শন। এই সব কারণে শিশু সাহিত্য হওয়ার কারণেই দেখা যায় যে এখানে ধর্মীয় বিষয় কিংবা ঐশ্বরিক ঘটনা খুব বেশি গুরুত্ব পায় না। মানুষের জীবনের ছোট ছোট সুখ দুঃখের বিবরণ লোককথায় গুরুত্ব পায়। লোককথার কাহিনীতে কিছু কল্পনারও মেলবন্ধন ঘটে। সেই সব কারণে দেখা যায় যে ডাইনি, দৈত্য, পরী, ড্রাগনের মতো চরিত্রগুলো, এমনকি ম্যাজিকের মতো আশ্চর্য অলৌকিক ঘটনাও এখানে যুক্ত থাকে। এছাড়া লক্ষণীয় দিক এরকম যে এখানে পশু পাখি, কীটপতঙ্গ এইসব কাহিনীতে মানুষের মতোই কথা বলে এবং নিজেদের চিন্তা প্রকাশ করে। লোককথার কাহিনীগুলি ইতিহাস নির্ভর না হলেও ইতিহাস জানার ক্ষেত্রে এর বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। এজন্য লোককথার কাহিনীতে ঐতিহাসিক সত্যের আভাস ইঙ্গিত মেলে। এছাড়াও বলা যায় যে সমাজ, সংস্কৃতি, ঐতিহ্যের ধারাবাহিকতা লোককথার মাধ্যমেই প্রতিফলিত হয়। লোককথা সাধারণভাবে আনন্দদায়ক হয়। এখানেও কিংবদন্তির মতো কিছু নীতিশিক্ষার রসদও পাওয়া যায়। এবার আলোচনা করব অতীত স্মরণে স্মৃতিকথা বলতে ঠিক কী বোঝায়। স্মৃতিকথা বলতে সাধারণভাবে বোঝায় যে কোনো ব্যক্তি স্মৃতিপট থেকে যে সাহিত্যের উৎপত্তি হয়। এখানে আমি কতগুলো স্মৃতিকথার উদাহরণ তুলে ধরেছি, যেরকম মণিকুন্তলা সেনের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থ সেদিনের কথা, দক্ষিণারঞ্জন বসু সম্পাদিত ছেড়ে আসা গ্রাম, নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি, সুফিয়া কামালের লেখা 71-এর ডায়েরি, আশালতা সরকারের লেখা আমি সূর্য সেনের শিষ্যা, মান্নাদের লেখা জীবনের জলসাঘরে। স্মৃতিকথা আত্মজীবনীমূলক গ্রন্থের প্রধান বিভাগ। স্মৃতিকথার বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলে দেখা যায় এটি ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতার ফসল। সেই কারণেই স্মৃতিকথার মধ্যে একটি বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যায়। স্মৃতিকথাগুলি আত্মজীবনীমূলক গ্রন্থ হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তম পুরুষের লেখা থাকে। স্মৃতিকথার মধ্যে ঐতিহাসিক ঘটনার উল্লেখ মেলে। এছাড়াও স্মৃতিকথায় ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিশে যায় রচয়িতার ব্যক্তিগত আবেগ এবং অনুভূতি। অতীতের ঘটনায় অংশগ্রহণকারী বা ঘটনার সাক্ষী সেই সব ব্যক্তি যখন তাদের অতীতের স্মৃতিকথার মধ্যে দিয়ে তুলে ধরেন, তখন তার মধ্যে অবশ্যই ইতিহাস গুরুত্ব পায়। প্রত্যক্ষদর্শীর বিবরণ এর মধ্যে লিপিবদ্ধ থাকে বলে সমকালীন সমাজ, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতির জীবন্ত কথা এর মধ্যে দিয়ে ফুটে ওঠে। ইতিহাসের নিরপেক্ষতা বজায় থাকে স্মৃতিকথার মাধ্যমে। তাই ইতিহাস হয়ে ওঠে প্রকৃত অর্থেই সত্যের কাহিনী। তাছাড়া যে সকল ব্যক্তিত্বের আত্মজীবনী স্মৃতিকথামূলক গ্রন্থের তালিকায় স্থান পায়, সেই সব ব্যক্তির জীবন অভিজ্ঞতাও রচনার মধ্যে দিয়ে জানা যায় বলে তা ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হয়। এবার আসব মৌখিক ঐতিহ্যের কথায়। মৌখিক ঐতিহ্য হলো এক ধরনের মৌখিক বার্তা যা গান, কথা ইত্যাদির মাধ্যমে মুখে মুখে প্রজন্মের পর প্রজন্মে এসে পৌঁছায়। সাধারণত কোনো শ্রবণবীক্ষণ যন্ত্রপাতি ব্যবহার করে পরিকল্পিতভাবে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কোনো ব্যক্তি, পরিবার, গুরুত্বপূর্ণ কোনো ঘটনা অথবা প্রাত্যহিক জীবনের বিভিন্ন ঘটনার ঐতিহাসিক তথ্য সংগ্রহ এবং চর্চার বিষয়টিকেই মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস বা ওরাল হিস্ট্রি বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে মৌখিক ঐতিহ্যের ওপর ভিত্তি করেই হেরোডোটাস, থুকিডিডিস গ্রিসের ইতিহাস লেখেন।
মৌখিক ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হলো, মূলত এটি অলিখিত ইতিহাসের একটি নিদর্শন। মৌখিক ইতিহাস ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ উৎস। সাক্ষাৎকারের মাধ্যমে ইতিহাসের তথ্য মৌখিক ইতিহাসে সংগৃহীত হয়। মৌখিক ইতিহাসের গুরুত্ব নির্ধারণ করলে দেখা যায় যে এটি ইতিহাসের একটি প্রাথমিক উপাদান, অর্থাৎ এটা ইতিহাসের এমন একটি উপাদান যার মধ্যে থেকে ইতিহাসের প্রকৃত সত্য, পুঙ্খানুপুঙ্খ ঘটনার সূক্ষ্ম তত্ত্ব খুঁজে পাওয়া সম্ভব। সাক্ষাৎকারের মতন বিভিন্ন বিষয়ের দ্বারা মৌখিক ঐতিহ্যের বিষয়টিকে তুলে ধরা হয় বলে সাধারণত নিম্নবর্গের ইতিহাস এর মধ্যে বেশি করে মেলে। জনসমাজের প্রকৃত ইতিহাসের উত্তরাধিকার বহন করে এই মৌখিক ঐতিহ্য। এর ক্লাস আপাতত এই পর্যন্তই। সকল ছাত্রছাত্রী, দর্শক ও শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই।